প্রিয় দর্শক, টিবিএস ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রিয়াদ হোসেন। বাংলাদেশ সরকার দীর্ঘদিন ধরেই রপ্তানি বহুমুখীকরণের নানান ধরনের উদ্যোগ নিয়ে আসছে এবং আমরা শুনছি, কিন্তু কার্যত রপ্তানি বহুমুখীকরণ হচ্ছে না। অর্থাৎ বাংলাদেশের রপ্তানিটা ঘুরে ফিরে তৈরি পোশাকের মধ্যেই সীমাবদ্ধ। অন্যান্য যেসব পণ্য আছে সেই সব পণ্যে বাংলাদেশের রপ্তানি খুব বেশি বাড়ছে না এবং বাংলাদেশের রপ্তানিতে যে পরিমাণ শেয়ার সেখানে আগে ছিল এখনও অলমোস্ট সেরকমই রয়ে গেছে। এই বিষয়টি নিয়ে বিজনেস স্ট্যান্ডার্ডে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটি করেছেন বিজনেস স্ট্যান্ডার্ডের বিশেষ প্রতিনিধি জনাব জসিম উদ্দিন। জসিম ভাই, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। রপ্তানি বহুমুখীকরণ নিয়ে সরকারের অনেক উদ্যোগের কথা আমরা দীর্ঘদিন ধরে শুনে আসছি, কিন্তু কার্যত আসলে যেরকম হওয়ার কথা তা হচ্ছে না। এবং এডিবির একটি রিপোর্টও সম্প্রতি প্রকাশিত হয়েছে, সেই রিপোর্টটি নিয়েই আপনার প্রতিবেদন। সেখানে আসলে কি বলা হয়েছে, আমাদের রপ্তানি বহুমুখীকরণ না হওয়ার আসলে কারণটা কি আসছে ওখানে? ধন্যবাদ রিয়াদ ভাই। এডিবির এই প্রতিবেদন তারা মূলত একটা সেক্টরকে ওভারঅল রপ্তানি নিয়ে তাদের একটা ধারণা দিয়েছে, এই পরিস্থিতিপত্র তুলে ধরেছে। একই সাথে তারা একটা সেক্টরকে ফোকাস করেছে, সেটা হলো ফুটওয়্যার সেক্টর। ফুটওয়্যার সেক্টরে তারা দেখিয়েছে $50 এক ফেয়ার ফুটওয়্যার যদি রপ্তানি করলে এটার অ্যাগেনিস্টে যে ক্যাশ ইনসেন্টিভ পাওয়া যায় সেটা 15%, এবং আদার্স যে ইনপুট মানে তার যে অন্যান্য সুবিধা যেটা পায় সেটার বেনিফিট হলো আরও 10%। সব মিলে সে যে এটা পায়, মানে ক্যাশ ইনসেন্টিভ অন্যান্য সুবিধা মিলে, এটা না করে সে যদি এটা লোকাল মার্কেটে বিক্রি করে তাহলে এই $50 মূল্যের সাথে তার হলো কাস্টমস জিএসটি ডিউটি 25% সেটা দিতে হচ্ছে না, যেহেতু সে লোকালি ম্যানুফ্যাকচারার। তার এটার উপরও সাপ্লিমেন্টারি ডিউটি আরও আছে 45%, ওটা দিতে হচ্ছে না। এবং এক্সপোর্ট মার্কেটের জন্য কিছু কমপ্লায়েন্স এনশিওর করতে হয়, যেখানে হাইটেক টেকনোলজি ইউজ করতে হয়, আদার্স কিছু সোশ্যাল স্ট্যান্ডার্ড মেনটেন করতে হয়। এইগুলির যদি যেই ইনভেস্টমেন্ট কস্ট আছে এটাও যদি আপনি টাকায় কনভার্ট করে দেখেন সেখানে প্রায় 10%। তো এডিবির এই রিপোর্টটা দেখানো হয়েছে এই এক্সপোর্ট মার্কেট এবং লোকাল মার্কেটের মাঝখানে বেনিফিটের গ্যাপটা প্রায় $3,500 কাছাকাছি, 3,300 এক জোড়া জুতার ক্ষেত্রে। এটার মানে হলো আপনি যদি ধরেন বাংলাদেশে অনেকগুলি কোম্পানি আছে যারা একই সাথে লোকাল মার্কেট এবং এক্সপোর্ট মার্কেট দুই মার্কেটেই রপ্তানি করে, মানে ব্যবসা করে। এখন ওই প্রতিষ্ঠানটি যদি এক্সপোর্ট মার্কেটে যায় তাহলে সে যেই বেনিফিটটা পাবে এটার সে প্রায় $3,500 কাছাকাছি বেনিফিট লোকাল মার্কেটে বেশি পাচ্ছে, বেশি সুবিধা পাচ্ছে। এখন প্রশ্ন উঠতে পারে, এই যে সেই সুবিধাটা পাচ্ছে, সুবিধাটা তাকে দিচ্ছে কে? সুবিধাটাকে মানে যদি আপনি বলি দিচ্ছে হলো রাষ্ট্র হলো ইম্পোর্ট, সেম পণ্য ইম্পোর্ট স্টেজে যে সে ট্যারিফ স্ট্রাকচার দাঁড় করে রাখছে স্থানীয় শিল্পকে প্রোটেকশনের নামে, তাকে বড় হওয়ার সুযোগ দেওয়ার নামে। এটা প্রকারান্তরে ওই কোম্পানিকে সুবিধা দিচ্ছে, আর ভোক্তা হলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। ধরেন আমি কিংবা আপনি যদি এক জোড়া সেম কোয়ালিটির এক জোড়া জুতা যদি বিদেশ থেকে আমদানি করা জুতা কিনতে চাই, আমাকে দিতে হবে $9,000। ওই জুতাটাই যখন লোকাল মার্কেট থেকে কিনবেন, এটার কোয়ালিটিটা হলো আমদানি করা জুতার চেয়ে নিম্নমানের হবে, কিন্তু এটার মূল্য হয়ে যাবে তখন মানে সে হয়তো এটার কাছাকাছি মূল্য রাখবে, মানে $9,000 জুতার কাছাকাছি মূল্য রাখবে, কিন্তু আপনাকে যে মাঝখানে সে যে বেনিফিটের গ্যাপটা পাচ্ছে, মানে তার প্রফিট মার্জিনটা ডাবলের উপরে উঠে যায় তখন। তো এইটা হলো ভোক্তারা দিন শেষে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এই রিপোর্ট ধরে আমরা এই রিপোর্টে আরও বলা হয়েছে যে এই সুবিধাটা এই যে হাই ট্যারিফ ভ্যালু দেওয়ার কারণে, সেফগার্ড দেওয়ার কারণে শুধু তৈরি পোশাক ছাড়া আর বাংলাদেশের যত রপ্তানি আইটেম আছে সবগুলি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে তৈরি পোশাক কেন ক্ষতিগ্রস্ত হচ্ছে না? তৈরি পোশাকের যে বাজারকে টার্গেট করে এই পোশাকগুলি বানানো হয়, এই মার্কেটটা কিন্তু লোকাল মার্কেট না। আপনি জানেন যে তৈরি পোশাকের কিছু ল্যাপটপ আর স্টক লটের মাল লোকাল মার্কেটে বিক্রি হয়, কিন্তু ফিনিশ গুডসটা বাইরে যায়। এটা স্থানীয় মার্কেটে যদি বিক্রি করতে চাই ওই দামে বিক্রি করা যাবে না, মানে আমাদের স্থানীয় ভোক্তারা এটা কিনবে না। এরকম বহু আইটেম আছে যেগুলি বাংলাদেশে ইউজে করা যাবে না। তো এই কারণে এটা যেহেতু এক্সপোর্ট মার্কেটে যায় আর এটা আসে বন্ড সুবিধায়, আবার এটা রিএক্সপোর্টের থাকে, তো এইসব কারণে মূলত তৈরি পোশাক ছাড়া বাকিরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাকি অন্যান্য সেক্টর দেখেন, আপনি জানেন যে বাণিজ্য মন্ত্রণালয়ের ইসি4 যে বলে একটা প্রজেক্ট আছে, সেখানে আপনার ফুটওয়্যার, তারপর লেদার, প্লাস্টিক, এরকম কিছু সেক্টরকে তারা মানে খুবই পটেনশিয়াল সেক্টর যেগুলি $1 বিলিয়নের বেশি হতে পারে এরকম করে কাজ করতেছে। তারা কিছু ট্রেনিং করিয়েছে, তাদের টেকনোলজি আপগ্রেডেশনের কাজ করেছে, আলটিমেটলি কিছুই হয়নি। আপনি দেখেন এই সেক্টরগুলি $1 বিলিয়ন টাচ করে আবার পিছনে পড়ে। এই লেদারের ক্ষেত্রে, যেটা ফুটওয়্যারের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা বাংলাদেশে হলো কমপ্লায়েন্স ইস্যু। আপনি জানেন যে সাভারে আমাদের একটা ট্যানারি শিল্প পার্ক আছে, কিন্তু ওটার একটা জায়গায় মূল সমস্যা, সেটা হলো কমপ্লায়েন্স। তারা এখন শতভাগ
কমপ্লায়েন্স এনশিওর করতে পারে না, এই কারণে আমরা রপ্তানি মার্কেটে যেতে পারছি না। আর মালিকদের পক্ষ থেকে তারা একাধিকবার গভর্নমেন্টের কাছে, কয়েকটা মালিক হলো ইন্ডিভিজুয়াল ইটিপি স্থাপনের অ্যাপ্রুভাল নিয়ে তারা এখন স্থাপন করতেছে না। মানে ওরা শুরুর দিকে গভর্নমেন্টকে চাপে রাখার জন্য বা সরকারি প্রতিষ্ঠানগুলিকে চাপে রাখার জন্য এটা করেছে, কিন্তু দিন শেষে তারা যখন দেখলো ওই ইনভেস্টমেন্ট করে এক্সপোর্টে যাওয়া ছে, লোকাল মার্কেটটাই তার জন্য প্রফিটেবল বিজনেস, তারা লোকাল মার্কেটে ব্যবসা করছে। এটা হলো মোটা দাগে এই কেন স্থানীয় শিল্পে তারা রয়ে গেছে, মানে স্থানীয় বাজারে রয়ে গেছে। আমরা হলো এটা নিয়ে কথা বলছি হলো প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টের সাথে। তো উনি এটার সাথে একমত হলেন। উনি বললেন যে বিশ্বব্যাপী স্থানীয় বাজারটা অলওয়েজ হলো লুক্রেটিভ মার্কেট হয়, এটা পৃথিবীর সব দেশের জন্য হয়। তো তখন ওনাকে যখন বললাম যে এই রিপোর্টে বলা হয়েছে যে টেরিফটা যদি রেশনালাইজ করা হয়, এডিবির এই রিপোর্টে বলা হয়েছে টেরিফটা যদি রেশনালাইজ করা হয় তাহলে তাদের কম্পিটিটিভনেস বাড়বে, কারণ তারা হলো আমদানিকৃত পণ্যের সাথে তখন কম্পিটিশন করে থাকতে হবে। তো উনি এইখানে যুক্তি দেখিয়েছেন, যেহেতু কিছু ইন্ডাস্ট্রি আছে যেমন প্লাস্টিক, এটা শতভাগ র মেটেরিয়ালস আমদানি নির্ভর। একই দেশ থেকে যদি র মেটেরিয়ালস এবং ফিনিশ গুডস আছে, তাহলে স্থানীয় শিল্প এটার সাথে কখনোই কম্পিটিশনে টিকে থাকতে পারবে না। তো এই ক্ষেত্রে উনি যেটা চেয়েছেন যে ওনাদেরকে যদি তৈরি পোশাক শিল্পকে যে ধরনের সুবিধা দেওয়া হয়, বন্ড ফ্যাসিলিটিস বলেন, ক্যাশ ইনসেন্টিভ বলেন, আদার্স পলিসি সাপোর্ট, ফিনান্সিয়াল যে সাপোর্টগুলি তারা পায়, এরা যদি একই ধরনের সুবিধা পায় তাহলে তারা কম্পিটিটিভ হবেন। এবং আমরা এই রিসার্চের যিনি লিড ছিলেন, পিআরআই রিসার্চ ডিরেক্টর ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক, ওনার সাথে আমরা কথা বলেছি। তো উনি বললেন যে হ্যাঁ, ওনাদের এই স্টাডিতে যেটা আমরা শুরুতে বলছি, ওনাদের ফাইন্ডিংসের ট্যাক্স বা ডিউটি স্ট্রাকচারের যে এটা, তারপরে স্ট্যান্ডার্ডের ইস্যুগুলি উনি বললেন যে এলডিসি গ্র্যাজুয়েশন যেহেতু আমাদের অত্যাসন্ন হয়ে গেছে, 26 সালের পরে আমাদেরকে টেরিফ রেশনালাইজ করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। তখন যদি টেরিফটা রেশনালাইজ হয়, এই স্থানীয় শিল্পটা তাদের সাথে কম্পিটিশনে টিকবে না, আমদানিকৃত ইন্ডাস্ট্রির পণ্যের সাথে এরা টিকে থাকতে পারেন। তো এই জন্য এখন থেকেই এটাকে রেশনালাইজ করার উনি পরামর্শ দিয়েছেন। একই সাথে আমরা যখন এর সাথে কথা বললাম, এই বিজনেস লিডারদের সাথে, তারাও একই কথা স্বীকার করেন। তারা বলছেন যে এটা ক্রমান্বয়ে উঠানো দরকার। এইখানে যে তাদের বিজনেস কস্ট বেড়ে যাচ্ছে যেসব ফ্যাক্টরের কারণে, ওইগুলি যেন অ্যাড্রেস করা হয়। যেমন আপনি জানেন যে মানে ব্যবসায়ীদের পক্ষ থেকে সবসময় বলা হয় কাস্টমসে তাদেরকে যে হয়রানি এবং কাস্টমস ডিউটির বাইরে তাদেরকে যেই খরচটা করতে হয়, এই খরচটা যদি না করতে হতো তাহলে তাদের বিজনেস কস্ট অনেক কমে যেত। এটা একটা বড় চ্যালেঞ্জ হিসেবে এখনও রয়ে গেছে। আমি আসবো আপনার কাছে। আপনি যেটা বলছিলেন যে আমাদের এতক্ষণ যে আলোচনাটা, যে লোকাল মার্কেটে তারা যে বাড়তি সুবিধাটা পাচ্ছে, যার কারণে তারা আসলে এক্সপোর্ট করতে আগ্রহী হচ্ছে না, কারণ এক্সপোর্টের চাইতে লোকাল মার্কেটে বিক্রি করলে তার বেশি আয় আসছে, যেটা অ্যান্টি এক্সপোর্ট বায়াস নামে আসলে খুব কমনলি ইউজ হয় আর কি টার্মটা। এটাতে এমনিতে কি পরিমাণ আমাদের ভোক্তার পকেট থেকে যায়, এরকম কি কোনো স্টাডি ওনাদের এখানে এসেছে বা আপনার কি জানা আছে এরকম? ওভারঅল কনজিউমারের পকেট থেকে কি পরিমাণ টাকা যাচ্ছে এটার কোনো হিসাব দেখা না। পিআরআইরই গত বছর 2-3 বছর আগের একটি হিসাব আছে, তারা করেছিলেন তখন, যে বাংলাদেশে অন্ততপক্ষে ভোক্তার পকেট থেকে 20,000 কোটি টাকার উপরে প্রতি বছর যাচ্ছে। এবং এটি কিন্তু বিশাল ব্যাপার। আমি হয়তো আমরা মনে করতে পারি যে খুব সামান্য একটি অ্যামাউন্ট হতে যাচ্ছে, ঠিক আছে, আমি আমার মতো, কিন্তু বছর শেষে এটা 20,000 কোটি টাকার বেশি, এবং কেবলমাত্র বাড়তি এই শুল্কের, অর্থাৎ শুল্কের যে এক ধরনের বৈষম্য আছে, সেই বৈষম্যের কারণে। আমাদের অন্য সেক্টরগুলোর কি অবস্থা? ধরেন এই তো গেল, আমরা হয়তো প্লাস্টিক বা চামড়া বললাম, আরও কিছু যেমন আমাদের সিরামিক সেক্টর আছে, তারাও কিন্তু এই ধরনের সুবিধা পাচ্ছে। হ্যাঁ, সিরামিক সেক্টর এই ধরনের সুবিধা পাচ্ছে। সিরামিক ম্যানুফ্যাকচারারদের সাথে যখন আমাদের কথা হলো, আমি কিছুদিন আগে কথা বললাম ওই অ্যাসোসিয়েশনের একজন ভাইস প্রেসিডেন্টের সাথে। তো উনি যেটা বললেন যে ওনাদের র মেটেরিয়ালসের যে টেরিফ ভ্যালু নির্ধারণ করা আছে, ওনাদের ইন্টারন্যাশনাল মার্কেটে টেরিফ ভ্যালু মানে ওনাদের ইনপুট কস্ট কমে যাওয়ার পরও টেরিফ ভ্যালু যেহেতু নির্ধারণ করা আছে, ওনাদেরকে হাই টেরিফ দিয়ে নিয়ে আসতে হয়। এটা মানে ওনারাও এটা নিয়ে ওনারা ভুগছেন যে এখানে টেরিফ ভ্যালু একবার নির্ধারিত হয়ে গেলে এটা ইন্টারন্যাশনাল মার্কেটে বাড়লেও এটা বাড়ানো হয় না, কমলেও কমানো হয় না। এটাতে সবচেয়ে বেশি মানে ভুক্তভোগী হয় যেসব ব্যবসায়িক প্রতিষ্ঠান হলো মানে প্রপার ইনভয়েসিং করে ব্যবসা করে, তারা ক্ষতিগ্রস্ত হয়। যখন সহজ ভাষায় যারা কমপ্লায়েন্ট প্রতিষ্ঠান, হ্যাঁ কমপ্লায়েন্ট প্রতিষ্ঠান, যখন তার আমদানি মূল্য বেশি হয় সে তখন বেশি দিচ্ছে, ডিউটি বেশি দিচ্ছে। যখন আমদানি মূল্য কম হয়ে যাচ্ছে তখন সে যখন কম দিতে চায় তখন এটা এই কাস্টমস এটা অ্যালাউ করতে রাজি হয় না, কারণ সে বলে যে তাদের এটা হলো মিনিমাম টেরিফ ভ্যালু। তো এটার কারণে তারাও সাফার করতেছে। একই সাথে রিসেন্টলি আপনি জানেন যে টেরিফ কমিশন একটা প্রতিবেদন দিয়েছে
স্যান্ড পেপার ইন্ডাস্ট্রি নিয়ে গত সোমবার দিন তাদের ট্যারিফ কমিশনের চেয়ারম্যান বলছে যে এই বিজনেসটাকে মানে তাদের এক মিটিংয়ের রেফারেন্স দিয়ে বিভিন্ন পত্রিকায় রিপোর্ট হয়েছে যে এইখানে আন্ডার ইনভয়েসিংটা খুব হচ্ছে, যেটা হলো 2013 সালে যেই স্যান্ড পেপার পার কেজি $10 কেনা হতো, 2023 সালে এসে স্যান্ড পেপার মানে শিরিষ কাগজ, সেই শিরিষ কাগজ $2 কেনা হচ্ছে। মানে 2013 সালে যেটা $10 ছিল, 2023 সালে সেটা $2। তো এটা নিয়ে উনি নিশ্চিত যে এখানে একটা আন্ডার ইনভয়েসিং হচ্ছে এবং এই আন্ডার ইনভয়েসিং এর পেছনে রয়ে গেছে মানি লন্ডারিং, কারণ সে তো ইন্টারন্যাশনাল মার্কেটে নিঃসন্দেহে 10 বছর আগে সে কম দামি কিনছে না। বাংলাদেশ কি এই শিরিষ কাগজটা তৈরি করে না? বাংলাদেশে একটি প্রতিষ্ঠান, আপনি জানেন যে সিলেটে একটি প্রতিষ্ঠান এই শিরিষ কাগজের বিনিয়োগ করেছে। সেই ক্ষেত্রে তারা গত 3 বছর ধরে এনবিআর এ বিভিন্ন সময় চিঠি দিচ্ছে যে তাদের র মেটেরিয়ালসের উপর যে টেরিফ ভ্যালু ধরা হয়েছে আর অন্যদিকে যারা ফিনিশড গুডস নিয়ে আসে তাদের যে টেরিফ ভ্যালু ধরা হয়েছে, এটাতে যে ডিফারেন্সটা তৈরি হয়, মানে ম্যানুফ্যাকচারার কখনো আমদানিকারকের সাথে কম্পিটিশন করে মানে টিকে থাকা সম্ভব না। তারপর তারা ট্রাই করে যাচ্ছে। এবারের বাজেটে এটা নিয়ে মানে আমরা এখন পর্যন্ত বিভিন্ন পক্ষের যে মানে মিডিয়া রিপোর্টগুলো দেখছি, এটা নিয়ে হয়তো এবারের বাজেটে একটা চেঞ্জেস আসবে। বাংলাদেশে দীর্ঘদিন ধরে বলা হচ্ছে বাংলাদেশে উচ্চ ট্যারিফ ওয়াল আর কি, অর্থাৎ যে সুরক্ষাটা দেওয়া হচ্ছে স্থানীয় উদ্যোক্তাদেরকে, এটি অনেক বেশি অনেক সেক্টরের জন্য। এবং একটা সময় বাংলাদেশে এটা প্রয়োজন ছিল, কারণ আমাদের শিল্পায়ন প্রয়োজন হবে, সেই জন্য আমাদের এটি দিতেই হতো আমাদের আমদানি নির্ভরতা কমানোর জন্য। কিন্তু দিনে দিনে এখন বাংলাদেশের সামনে এই যেহেতু আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে একটা অগ্রগতি হয়েছে, আবার আমরা এখন এলডিসি গ্র্যাজুয়েট করতে যাচ্ছি, ফলে আমরা এখন আর চাইলে এটি সেভাবে রাখতে পারবো না। এনবিআর কী ভাবছে? আপনি কিছুদিন আগে আপনারই একটা রিপোর্ট ছিল যে কিছু জায়গায় তারা হলো এই ধরনের টেরিফ উঠে দেওয়ার চিন্তা ভাবনা করছে। এবং শুরুতে আমি আরেকটু পেছনে এসে যদি আপনাকে বলি, এই যে হাই টেরিফের কারণে আমার এখানে কিছু ইন্ডাস্ট্রি ডেভেলপ করছে, যেটা আপনি জানেন যে হাই টেরিফ মানে হাই টেরিফ ওয়াল, হাই টেরিফ ওয়ালের কারণে মানে স্থানীয় শিল্পকে সুরক্ষা দেওয়ার কারণে এখন এখানে কিছু আমাদের শিল্পায়ন এমন পর্যায়ে গেছে, যেমন আমি যদি আপনাকে বলি আমাদের মোটরসাইকেল ইন্ডাস্ট্রি, আমাদের হোম অ্যাপ্লায়েন্স, ফ্রিজ, রেফ্রিজারেটরের যে ইন্ডাস্ট্রি, মোবাইল ফোন, এই মোটা দাগে 3টা ইন্ডাস্ট্রি এখানে যেই পর্যায়ে চলে আসছে, মানে বিদেশি কোম্পানিগুলি পর্যন্ত এখানে এসে বিনিয়োগ করতে বাধ্য হচ্ছে। মানে তারা অলরেডি এখানে বিনিয়োগ করেছে, এখন আর কেউ ফিনিশড গুডস এখানে আমদানি করে নিয়ে এসে এখানে কেউ ব্যবসা করতে চায় না। মানে এইখানে আপনি জানেন যে আমাদের 2-1টা প্রতিষ্ঠান মোটরসাইকেল রপ্তানি করেছে, নেপালে রপ্তানি করেছে, মানে এখন তারা তাদের রপ্তানি করার সক্ষমতা তাদের তৈরি হয়েছে। তো এই ধরনের ধরেন একটা সময় সাডেন পিরিয়ড পর্যন্ত দেওয়ার পর যদি তাদেরকে সুযোগ দেওয়া হয়, এরপরে যদি ক্রমান্বয়ে কমিয়ে নেওয়া হয়, তাহলে অন্য ইন্ডাস্ট্রিগুলিও পারত, আমরা এটা বিশ্বাস করি। তার মানে হচ্ছে আমাদের এই জায়গাগুলোতে এখন এনবিআর খুবই গুরুত্ব দিতে হবে, কারণ বাংলাদেশ আমরা সবাই জানি 2026 সালে আমাদের এলডিসি গ্র্যাজুয়েশন হচ্ছে। এরপর থেকে স্বাভাবিকভাবেই আমাদের অনেক সুযোগ সুবিধা আসলে কর্তন করতে হবে। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে যেহেতু আমাদের আন্তর্জাতিক বাজারে আমাদের রপ্তানির ক্ষেত্রে যে শুল্ক সুবিধা আমরা পাই, ডিউটি ফ্রি সুবিধা থাকবে না থাকলে কি হতো, অন্য দেশগুলোর সঙ্গে আমাদের হয়তো মুক্ত বাণিজ্য চুক্তিতে যেতে হবে। তো মুক্ত বাণিজ্য চুক্তিতে গেলে তো আমাদের পণ্য যখন ওই দেশে শুল্কমুক্ত সুবিধা দিবে, একইভাবে তাদের পণ্যকে আমরা শুল্কমুক্ত সুবিধা দিতে হবে। না হলে তো মুক্ত বাণিজ্য বা চুক্তি অথবা প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট যেটাকে বলে পিটিএ, এগুলি আসলে হবে না। তার মানে এই জন্য আমাদেরকে অবশ্যই ধীরে ধীরে কমিয়ে আনতে হবে। আমরা যতদূর আসলে এনবিআরের সঙ্গে কথা বলছি, তারা গত কয়েক বছর ধরে আলোচনা বহু হয়েছে যে আমাদের এটি কমাতে হবে, আমরা কমাচ্ছি। এবং গত 2-3 বছরে এনবিআর যা কমিয়েছে সেটি আসলে এমন পণ্য কমিয়েছে যেটি আসলে আমদানি ওইভাবে হচ্ছে না, বা সেটাতে রেভিনিউর ইম্প্যাক্ট তেমন কোনো কিছু নেই। শুধু হয়তো একটা সংখ্যা দেখা যাচ্ছে যে আমরা এতটা কমিয়েছি, কিন্তু বাস্তবে যেই পণ্যগুলোর উপরে আমাদের পর্যাপ্ত মানে হিউজ পরিমাণে ট্যারিফ দেওয়া আছে, সেগুলি এতে আসলে এনবিআর হাত দিচ্ছে না, কারণ তারা রাজস্বের কথা চিন্তা করে, কারণ এখানে হাত দিলে হয়তো রাজস্বের ক্ষতি হতে পারে। কিন্তু বাংলাদেশকে অবশ্যই সেই পথে যেতে হবে। আপনাকে ধন্যবাদ আমাদের আলোচনায় যুক্ত হওয়ার জন্যে। প্রিয় দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন, আমাদের এই যে উচ্চ শুল্ক আমদানির পর্যায়ে, যার ফলে একদিকে ভোক্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে, ভোক্তার পকেট থেকে হিউজ পরিমাণ টাকা চলে যাচ্ছে, অন্যদিকে স্থানীয় শিল্পগুলা যাদেরকে আসলে রপ্তানির জন্যই সরকার চাচ্ছে যে আমাদের তৈরি পোশাকের বাইরে অন্য সেক্টরগুলা রপ্তানিতে এগিয়ে আসুক, সেটি না হয়ে বরং তারা স্থানীয় বাজারকে বেছে নিচ্ছে, কারণ তারা স্থানীয় বাজারের সুবিধাটা বেশি পাচ্ছে এই ট্যারিফ ওয়ালের কারণে, এক ধরনের সুরক্ষা থাকার কারণে। উচ্চ ট্যারিফ ওয়াল বা যেটাকে উচ্চ সুরক্ষা বলে, এখান থেকে বাংলাদেশকে ধীরে ধীরে বের হয়ে আসতে হবে, এবং এই জন্য আমাদের হাতে খুব বেশি সময় নয়। আমরা আশা করছি আমাদের নীতি নির্ধারকরা এই বিষয়গুলো খুব গুরুত্বের সঙ্গে দেখবেন। আজ এ পর্যন্তই।
আমাদের অনুষ্ঠান যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। টিবিএস এর সঙ্গেই থাকুন। আপনাদের ধন্যবাদ।